আজকে আমি কোন বাইকের উপর বসে আছি? হ্যাঁ, এটা হচ্ছে আমার আমার না বলতে গেলে এটার মালিকানা আমার বাবার, বলতে গেলে আমারই। যাই হোক, এটা হচ্ছে হোন্ডা CG125 জাপানিজ এডিশন, সিডিআই ভার্সন যেটা বলা যায়। এর আগে যে ভার্সনটা আসছে সেটা মার্কেটে, সেটা হচ্ছে পয়েন্ট মডেল। যাই হোক, ওই মডেলগুলো এখন বেশ একটা রাস্তাঘাটে দেখা যায় না। তবে আজ 2025 সালে এসেও এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় কম বেশি হলেও দেখা যায়। যাই হোক, এই গাড়িগুলো মেড ইন জাপান লাস্ট ছিল 2007 সাল পর্যন্ত বাংলাদেশে জাপানিজ মডেলগুলো ছিল, মানে আর কি ওয়ার্ল্ড ওয়াইড। তারপর থেকে জাপান এই গাড়িগুলোর প্রোডাকশন অফ করে দেন, মানে আর কি অফ করে দেয়। স্টিল এগুলো পাকিস্তানে এখনো নতুন পাওয়া যায় এবং পাকিস্তানি গাড়িগুলো আজও পাকিস্তানের রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে বাংলাদেশে লাস্ট পাকিস্তানি মডেল আসছিল 2012 সালে, তারপর থেকে এই গাড়িগুলার বাংলাদেশের মার্কেটে ঢুকেনি। যার ফলে এখনো পাকিস্তানি মডেলের সিজি গুলো বেশি সংখ্যক দেখা যায় জাপানি সিজির তুলনায়। যাই হোক, ওই কথা না বলি। 27 বছর বয়সে এই গাড়ি আজকে আমাদের 27 বছর বয়সে এই গাড়িটি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আমার সামনে, মানে আর কি আমি কি কি সমস্যা ফেস করছি। এবং 27 বছর বয়সে অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট ছাড়া তো কেউ থাকে না। রাস্তাঘাটে বেরোলে আপনি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করবেন। এই গাড়ি নিয়ে আমি 2বার দুর্ঘটনা ঘটেছে আমার সাথে, ম্যাসিভ আকারে ধারণ, মানে আর কি বড় ধরনের দুর্ঘটনা বলতে গেলে। সেই দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব। সো আজকে আমরা আলোচনা করব CG125 সম্পর্কে। 27 বছর বয়সে এসে এই গাড়িটির এখন অবস্থা কেমন, কি কি পার্টস পাতি চেঞ্জ করা লাগছে এবং এই গাড়িগুলোর আদৌ সার্ভিস দিচ্ছে কেমন, ভবিষ্যতে কেমন ধরনের সার্ভিস দিতে পারে, এবং এই গাড়িগুলো সম্পর্কে খুঁটিনাটি আরেকটু বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। আমি রাফিউল ইসলাম রৌনক, আপনারা দেখছেন রাফিওলজি। ওয়েলকাম টু রাফিওলজি। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম এই গাড়িগুলোর ইতিহাস দিয়ে শুরু করি। এই গাড়িগুলো মূলত ডেভেলপ করা হয় উন্নয়নশীল দেশের জন্য। 1976 সালে সর্বপ্রথম CG125 বাজারে আসে বলতে গেলে। তখন মূলত এই গাড়িগুলো ডেভেলপ করা হয়েছিল বিভিন্ন উন্নয়নশীল দেশ, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারতে কথা বলছি না, কারণ ভারত তখন থেকে মূলত টু হুইলার শিল্পে রাজত্ব করছে। যার কারণে ভারতের নিজস্ব গাড়িগুলো কারণে এই জাপানি সিজি ভারতে সেরকম ভাবে দাপট দেখাতে পারেনি। যাই হোক, এশিয়ার বিভিন্ন দেশের কথা চিন্তা করে একটা শক্তপোক্ত দৃঢ়বল যাতে কম রক্ষণাবেক্ষণ করতে হয়, এই চিন্তা মাথায় রেখেই মূলত এই গাড়িগুলো ডেভেলপ করা হয়। 1976 সালে সর্বপ্রথম যে মডেলটি আসছিল ওটা ছিল পয়েন্ট মডেল। তারপরে 98 এর পর থেকে এই গাড়িগুলো যতগুলো আসছে সব হচ্ছে সিডিআই ভার্সন, মানে ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন। এই গাড়িগুলোর পার্থক্য করা যায় যে এটার মধ্যে সিডিআই ইউনিট রয়েছে এবং এর আগের যে ভার্সন ছিল ওটা হচ্ছে পয়েন্ট মডেল। যাই হোক, পয়েন্ট মডেল সম্পর্কে আমার অত ধারণা নাই। আর এটার লাস্ট প্রোডাকশন 2007 সাল পর্যন্ত জাপানে প্রোডাকশন হয়েছে। তারপর জাপান অফিসিয়ালি অফ করে দেয়, মানে আর কি নিজেদের দেশের ভিতরে এই সমস্ত গাড়িগুলোর উৎপাদন অফ করে দেয়। তারপর থেকে পাকিস্তানে এই গাড়িগুলো, পাকিস্তানেও তখনও জাপানি সিজি ঢুকতো এক সময়, কিন্তু তারপর থেকে অ্যাটলাস হোন্ডার হাত ধরে পাকিস্তান নিজস্ব স্থানীয়ভাবে এই সমস্ত গাড়ি উৎপাদন করে তাদের বাজারের জন্য। তাছাড়াও তারা আফগানিস্তান আরো অন্যান্য পাশে কিছু প্রতিবেশী রাষ্ট্রে তারা আমদানি করেন। বাংলাদেশেও কিছু সংখ্যক সিজি একসময় ঢুকতো। সর্বশেষ 2012 সাল পর্যন্ত এই সিজির নতুন মডেলগুলো আমি যে চোখে দেখছি, যেহেতু আমি পল্লী বিদ্যুতে থাকছি ছোটবেলায়। আমার মনে আছে 2011 সালে এক ট্রাক ভর্তি করে ব্র্যান্ড নিউ CG125 পাকিস্তানি মডেলগুলো 2011 সালে সর্বপ্রথম আমাদের সর্বশেষ ক্যাম্পাসে আসছিল। প্রায় 50টার মতো গাড়ি তখন সম্ভবত সরবরাহ করছিল। তখন বাংলাদেশে মডেলগুলো লাস্ট পাওয়া যেত সর্বশেষ 2012 সালের পর থেকে এই গাড়িগুলো আর বাংলাদেশের মার্কেটে ঢুকেনি। এই হচ্ছে মূলত ইতিহাস। সর্বপ্রথম ইঞ্জিন দিয়ে শুরু করা যাক। এই গাড়িটিতে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার OHB ইঞ্জিন। OHB বলতে ওভারহেড বাল্ব, মানে এটার বাল্ব উপরে ক্যাম্পশ্যাফট নিচে, ওই পাশে গেলে দেখানো যাবে যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ক্যাম্পশ্যাফট। এখানে এটার ক্যাম্পশ্যাফট এইখানে, আর এটা হচ্ছে ক্যামের পিন এখানে থাকে, আর উপরে থাকে বাল্ব, রকার আর্ম সব উপরে থাকে। ট্রেডিশনাল যে সমস্ত আমরা গাড়ি দেখি সেগুলো গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু উপরে ক্যাম্পশ্যাফট থাকে এবং নিচে টাইমিং চেন দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করা থাকে। এটার ভিতরে কোনো টাইমিং চেন নাই। এটাই হচ্ছে গাড়ির বৈশিষ্ট্য যে OHB বাল্ব ক্যাম্পশ্যাফট নিচে, বাল্ব উপরে। যাই হোক, ইঞ্জিনের অবস্থা লিক করে, ইঞ্জিন মোবিল লিক করে। এই গাড়িটির পাওয়ার ফিগারের প্রসঙ্গে যদি আসি, এই গাড়িটিতে 11 bhp উৎপাদন করে 8500 RPM এ এবং এটার ম্যাক্স টর্ক হচ্ছে 9.5 নিউটন মিটার, যা কিনা 90 দশক হিসাবে অনেক বেশি।
হ্যাঁ, আসলে অনেক বেশি। গাড়িটি দিয়ে আপনি অনায়াসে 3 জন নিয়ে, পিছে 3 জন নিয়ে পাহাড়ে উঠতে পারবেন, কোনো কিছুই হবে না গাড়ির সামনে, কোনো কিছুই না, যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে। অবশ্যই গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি গাড়ি দিয়ে আরামসে পাহাড়ে উঠতে পারবেন না। আর হ্যাঁ, এই গাড়িগুলো এতই পাওয়ারফুল যে কাদাযুক্ত রাস্তা, ধান ক্ষেত বলেন, যাই বলেন তাই বলেন, ভাইঙ্গা ঝুলে চলে যেতে পারবেন, আপনি কোনো প্রকার সমস্যা হবে না। যেখানে কনভেনশনাল যে সমস্ত বাইক রয়েছে, স্পোর্টস বাইকে আমি এখানে উদাহরণ দিলাম, কারণ স্পোর্টস বাইকে দেখা যায় ইঞ্জিনে খুব পাওয়ারফুল থাকে। আর হ্যাঁ, ওই সমস্ত বাইকের সাথে এটা তুলনা করাও যায় না। আমি একটি জাস্ট খালি উদাহরণ দিলাম। ওই সমস্ত বাইক দেখা যায় কাদার মধ্যে গেলে স্লিপ কাটে, আর এই সমস্ত এই বাইকগুলা কাদা দিয়ে, আপনি কাদা বালি রাস্তা, যে কোনো রাস্তায় অনায়াসে ভেঙে চলে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। অবশ্যই গাড়ি খুঁটিনাটি বিষয় সম্পর্কে, সো প্রথমে আসি ব্রেকিং সম্পর্কে। এই গাড়িটিতে দুটো চাকাই ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেক গুলো বর্তমান যুগে রিলায়েবল না, যদিও তখনকার অনুযায়ী ড্রাম ব্রেক গুলো যথেষ্ট রিলায়েবল ছিল। আর হ্যাঁ, গাড়ির কন্ডিশন, যেহেতু বৃষ্টি কাদার সিজন, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, যার কারণে এরকম কাদা কাদা, দুই চাক্কাতেই এখানে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এই পিসের চাক্কাতে ড্রাম ব্রেকটা স্লিপ করানো, আর সামনেরটা কোনো স্লিপ করানো নাই, যার কারণে সামনের ব্রেকটা এখন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স দেয় কম্পেয়ার টু দ্য পিসের ব্রেক। এবং টুকিটাকি বিষয়ে যদি আরো বলি, যে সামনে শক অ্যাবজর্ভার হিসেবে ইউজ করা হয়েছে নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন। এটা এখনো অরিজিনাল, এটা গাড়ির সাথে গার। আর পিছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাটিনা গাড়ির সাসপেনশন। স্টকগুলো সেই 2020 সালেই নষ্ট হয়ে গিয়েছে, ফালাই দেওয়া লাগছে তখন, ওগুলো আর ইউজ করা যায় নাই। যাই হোক, আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্যাপারে। এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মানে আর কি মিটার বক্সের ভিতরে ইগনিশন কিটা, মানে আর কি অন অফ সুইচ, এখানে মাইল মিটার বলতে গেলে। এবং যে রিডিং দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল রিডিং, এটা হচ্ছে 1,81,908 কিলোমিটার। আর এটা হচ্ছে আরপিএম মিটার, যদিও নষ্ট এটা। আর সুইচ হিসেবে এখানে ইউজ করা হচ্ছে টার্ন ইন্ডিকেটর, মানে আর কি ইন্ডিকেটরের সুইচ, আর এখানে হর্নের সুইচ, আর এখানে হেডলাইট অন অফের সুইচ, আর এই পাশে কোনো সুইচ না। আর এটা হচ্ছে ইগনিশন অন অফের সুইচ। এবার ট্যাঙ্কের প্রসঙ্গে যদি আসি, ট্যাঙ্ক হচ্ছে 9.2 লিটার, এবং 2 লিটার হচ্ছে রিজার্ভ। আর এটা হচ্ছে তেলের সুইচ, এগুলো তেমন কিছু দেখানোর নাই। আর এটা হচ্ছে ব্যাটারির বাক্স, মানে এখানে ব্যাটারি থাকে, যদিও ব্যাটারিটা বড় করে লাগানো, এখানে আমি আপগ্রেডেশন করছি। এখানে এই প্রসঙ্গে যদি আসি, গাড়িতে স্টক ব্যাটারি থাকে 2.5 অ্যাম্পিয়ারের, আমি এখানে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার এর ব্যাটারি এখানে ইনস্টল করছি। আর আমার রেকটিফায়ার যে ভিতরে রয়েছে, রেকটিফায়ারটা মূলত আপগ্রেড করা। এটা হচ্ছে স্প্লেন্ডার গাড়ির রেকটিফায়ার, এটা হচ্ছে সিডিআই ইউনিট, এই গাড়ির সিডিআই ইউনিট এখানেই থাকে, যদি এটা অরিজিনাল না, অরিজিনাল সিডিআই ইউনিট পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে 2020 সালেই। এই হচ্ছে গাড়ির খুঁটিনাটি বিষয়। এখন আসি 27 বছর বয়সে গাড়ির কি কি চেঞ্জ করা লাগছে। সর্বপ্রথম ইঞ্জিনের পার্ট থেকে আসি। ইঞ্জিনের ক্লাস প্লেট প্রায় 4 মানে আর কি 6 বারের মতো চেঞ্জ করা হয়েছে। পিস্টন, সিলিন্ডার 27 বছর বয়সে 4 সেট ইউজ করছি, এখন স্ট্যান্ডার্ড আছে। আর যে কার্বোরেটর দেখতে পাচ্ছেন, এই কার্বোরেটর কিন্তু 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম, কার্বোরেটর চেঞ্জ করা লাগছে। অরিজিনাল কার্বোরেটর নষ্ট হয়ে গিয়েছে। কিক লিভার দেখছেন, কিক লিভারটাও চেঞ্জ, 2 বার চেঞ্জ করতে হয়েছে, কিক লিভার 2টা নষ্ট করছি। ট্যাঙ্কিতে জং ধরছিল, তালি মারা হয়েছে। সাইড কভার যে দেখতে পাচ্ছেন, এই পাশে 2টাই অরিজিনাল, ইন্ডিকেটর 4টা অরিজিনাল, পিছে ব্যাকলাইটের কভারটা অরিজিনাল না, মিটারটা অরিজিনাল আছে, বাট মিটারের ভিতরে যে ইনসাইড যন্ত্রপাতি এগুলো সব একটা অরিজিনাল, আর একটা সিআরএফ এর। হেডলাইট অরিজিনাল না, আর সুইচ চাপা অরিজিনাল না। ট্যাঙ্কির মুখা, চাবি সেট আর ঘাল লক সেট, এটা আফটার মার্কেট, মানে আর কি কিনে লাগানো হয়েছে, এটা অরিজিনাল না। মোটামুটি 27 বছর বয়সে গাড়ি সবই চেঞ্জ করে। রিম 2টা অরিজিনাল, সামনে এবং পিছনে রিম 2টা অরিজিনাল, সাইলেন্সারটা অরিজিনাল আছে, এই তো। চেন কভার অরিজিনাল। এবার ম্যাসিভ কোনো অ্যাক্সিডেন্ট করছিলাম কিনা এই 27 বছর বয়সে। আমি যেহেতু 18 সাল থেকে গাড়িটা চালাই, আমি চালানোর আগে আব্বু কয়েকবার অ্যাক্সিডেন্ট করছে। এমন অ্যাক্সিডেন্ট করছে না যে গাড়ির সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম মে মাসে 7 তারিখে, মানে আর কি রাস্তা ক্রস করতে যেয়ে আরেকটা মোটরসাইকেল এসে লাগাই দিছে। সামনে যে মাঠগাটটা দেখতে পাচ্ছেন চকচকে, এটা মাঠগাটটা পুরা ভেঙে চলে গেছিল। সামনে সকার একটা বেঁকে গেছিল, আমি ছবিতে দিয়ে দিব। মিটার ভেঙে চলে গেছিল। আর তাছাড়া মানে আর কি সামনের পোর্শনটুক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর স্পোক কয়েকটা ভেঙে গেছিল, স্পোক ভাঙে নাই তাও। বেশির ক্ষতি হয়েছে, মাঠগাটটা চেঞ্জ করা লাগছে। আর সাসপেনশন 2টার এটার একটা রড ভেঙে গেছিল। আর টিতে সামান্য মানে আর কি বেন্ড আসছিল, যদিও লেদে নিয়ে সোজা করতে হয়েছে পরে। এই হচ্ছে ম্যাসিভ আকারের দুর্ঘটনা।
আর নিজে ইনজুর হয়েছিলাম না তেমন কোনো, আল্লাহর রহমতে। খালি পায়ের নখটা উঠে গেছিল, এই তো। আর তেমন কোনো ম্যাসিভ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আমি এই 27 বছরে আমার। এখন আসি, আমি যে প্রশ্ন অনেকেরই থাকতে পারে এই সমস্ত গাড়ি কি রকম মাইলেজ দেয়। দেখেন, এই কার্বোরেটরটা আমি চেঞ্জ করছি 2 দিন হয়েছে মাত্র, এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করতে পারি নাই। তবে হ্যাঁ, স্টক কার্বোরেটর, গাড়ির সাথে যে অরিজিনাল কার্বোরেটর থাকে ওটা দিয়ে আমি আপ টু 42 কিলোমিটার পার লিটার, মানে 42 কিলোমিটার পার লিটার পাইছি, যখন এই গাড়ির টপ নচ কন্ডিশন ছিল করোনার সময়, মানে 20-21 সালে। তখন আমি মানে আর কি মোটামুটি গাড়িটি তখন পিক পারফরমেন্স দিচ্ছে। তখন ক্লাস প্লেট তখন অরিজিনাল, মানে ক্লাসের যে হাফ সেন্টার যেটা থাকে ওইটা পুরোটা চেঞ্জ করতেছে, সেটা একটা। তখন ওই সেটটা মানে আর কি তখন যা ছিল অরিজিনাল সেট ছিল, এখন যেটা আছে মানে আর কি CLF কোম্পানির। আর এই গাড়ির পার্টস পাতি পাওয়া যায় না, এটা একটা ম্যাসিভ সমস্যা। যেমন এই কার্বোরেটরের কথাই যদি বলি, কার্বোরেটরটা আমি অরিজিনাল পাই নাই, সারা বাংলাদেশ খুঁজলেও পাওয়া যাবে না সম্ভবত। যাদের কাছে পাওয়া যাবে তাদের কাছ থেকে অনেক দাম দিয়ে কিনতে হবে, ওই সমস্ত অত দাম দিয়ে কিনা আসলে সম্ভব নয়। গাড়ির পিছিয়ে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। আর হ্যাঁ, উপরে যে ইঞ্জিনের কথা বলছে, ইঞ্জিনের ক্যাম রকার, মানে আর কি রকার প্লেট সেট যেটা বলে, ওটা চেঞ্জ করা লাগছে। ওটার পুশ রড যেটা থাকে, পুশ রড সহ ক্ষয় হয়ে গিয়েছে, আমি ছবিতে দিয়ে দিব, এপ্রিল মাসে চেঞ্জ করছি। আর বর্তমানে মাইলেজ টেস্ট করতে পারি নাই, যার কারণে দিতে পারছি না কোনো আপডেট। আর হ্যাঁ, এই গাড়িতে একটা ম্যাসিভ ধরনের সমস্যা আছে যে পিছের চাকা ড্রাম বুশ রয়েছে, ড্রাম বুশটা খুব দ্রুত ক্ষয় হয় এবং পাওয়া যায় না। একবার যদি চাপানিটা ফালায় দেন, দেখা যায় আপনার 1 বছর 4-5টাও লাগতে পারে, আপনার চালানোর উপর যদি নির্ভর করে। চালানো যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে বেশ একটা সমস্যা দেয় না। আর এখন বলি এই গাড়িতে আমি কি কি আপগ্রেডেশন করছি। সর্বপ্রথম ব্যাটারি আপগ্রেড করছি। আর হ্যাঁ, হেডলাইটের কোনো আলোই নাই, বলতে গেলে হেডলাইট কোনো কাজেরই না। এখন আমি বলতে গেলে LED তে শিফট হয়েছি, যেহেতু ব্যাটারি বড় করা। সো এখন রাত্রেবেলাও এই গাড়ি আরামসে চালানো যায়, যেহেতু এত বড় একটা LED লাইট লাগাইছি 4 অ্যাম্পিয়ার ব্যাটারি সহ। LED লাইটটা বেশ ভালো পরিমাণ পারফরমেন্স দিচ্ছে, 1 মাস হয়েছে ইউজ করতেছি। তার আগে হেডলাইটের উপর নির্ভর থাকতে হতো, হেডলাইটের কোনো প্রকার আলোই নাই। আর রাত্রেবেলা হেডলাইট, এই লাইট দুইটা একসাথে চালাইতে হয়। মোটামুটি হেডলাইটের আলো নাই বললেই চলে, যার কারণে LED লাইট সেট আপ। আর হ্যাঁ, হর্ন যেহেতু দেখতে পাচ্ছেন দুইটা, এই গাড়িতে পালসারের হর্ন ইউজ করি আমি, যদিও হর্নগুলো বেশ একটা ডিউরেবল হয় না, 1 বছরে 2টা করে হর্ন লাগে যায়। এখন আসি সর্বশেষ প্রসঙ্গে, এই গাড়িগুলা 2025 সালে এসে আদৌ অর্থিত কিনা। আসলে বলবো যে বর্তমানে যে তেলের যে দাম, এক সময় ছিল 90 টাকা লিটার, এখন দেখা যায় 122 টাকা 20 পয়সা লিটার। এই গাড়িগুলা অফিসিয়াল মাইলেজ দেখানো আছে ওয়েবসাইটে 30 থেকে 35 কিলোমিটার, আসলে 40-এর নিচেই পাওয়া যায়, মানে আর কি 35 থেকে 40-এর ভিতর থাকে এই গাড়িগুলো মাইলেজ। আর এখনকার যে সমস্ত বাজারে 125 সিসি গাড়ি পাওয়া যায়, এগুলোর থেকে মাইলেজ মানে আর কি তারা কোম্পানি ক্লেম করে 60 থেকে 70 কিলোমিটার মানে কি পাওয়া যায় এরকম। যাই হোক, এখনকার তুলনায় এই গাড়ির যে ইঞ্জিন, ও মানে অসুরের মতো শক্তি, বলতে গেলে প্রচুর শক্তিশালী একটা ইঞ্জিন দেওয়া রাখছে। যদি কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে গাড়ির সার্ভিস ভালো দিবে, এটাই স্বাভাবিক। যদি কন্ডিশন খারাপ থাকে তেলও বেশি খাবে, সার্ভিসও খারাপ দিবে। আর এগুলো হচ্ছে এক ধরনের খানদানি গাড়ি বলতে গেলে, মানে আর কি একসময় যেহেতু এগুলো পাওয়া গেছে মানে আর কি বাজারে রাজত্ব করছে, খুব কম সময়ে ছিল বাংলাদেশের মার্কেটে। আর এগুলো আর কি মেনটেনেন্স করা একটা টাফ, যদি জাপানি পার্টস দিয়ে আপনি মেনটেনেন্স করতে পারেন সেক্ষেত্রে গাড়িগুলো অনেক দিন সার্ভিস দেয়। আর যে পার্টস পাওয়া যায় না চাইনিজ মাল লাগালে যে কদিন সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আপনি সেভাবে চালাইতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এটির একটি ফুল রিভিউ চ্যানেলে দেওয়া রয়েছে, 2022 সালের ভিডিওটি করা, আজকে থেকে 3 বছর আগে। ওইটাও দিয়ে দিব আমি লিঙ্ক আই বাটনে। তো আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানান কমেন্ট বক্সে।